নির্বাচনে আবহে ঢুকছে দেশ। ডিসেম্বরে পৌরসভা, মার্চ এপ্রিলে ইউনিয়ন পরিষদে, এবারও হবে ধাপে ধাপে। ক্ষমতা ও টাকার জোরে পার পেয়ে যাচ্ছেন অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার মূল হোতারা। মামলার এজাহার পাল্টে ফেলার অভিযোগ ম্যাজিস্ট্রেটের। বাজার থেকে হঠাৎ পেঁয়াজ উধাও, দুর্ভোগে সাধারণ মানুষ। কারসাজি আর সিন্ডিকেটকে দুষছে ক্যাব। নোংরা পরিবেশের রং আর রাসায়নিক মিলে তৈরি হচ্ছে বিস্কিট। বাহারি কেক তৈরির উপকরণ বিষাক্ত হাইড্রোজ। টানা লোকসানের মুখে বন্ধ হয়ে যেতে পারে দেশের বেশিরভাগ চিনিকল। বকেয়ার সম্পত্তির হিসাব চেয়ে কর্পোরেশনের চিঠি। করোনার প্রভাবে ৮ মাস ধরে বন্ধ কুচিয়া রপ্তানি। আয় রোজগার হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে লাখো মানুষ। পিরোজপুরে জনপ্রিয় হচ্ছে ভাসমান সবজি চাষ। ছড়িয়ে দিতে পারলে পাল্টে যাবে কৃষি অর্থনীতি। প্রশিক্ষণের কথা বলছে কৃষি বিভাগ। এবং চ্যাম্পিয়ন্স লিগ পয়েন্ট টেবিলের 18 নম্বর থেকে আজ মাঠে নামছে পিএসজি। দলে নিয়ে আক্রমণ ভাগে 2 তারকা নেইমার ও এমবাপ্পে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে, সাথে আছি আমি আকাশ এহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি বছরের ডিসেম্বরে দেশের সব পৌরসভায় নির্বাচন হতে পারে। এজন্য সব ধরনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশন সচিবালয়কে নির্দেশনা দিয়েছেন। আর আগামী বছরের মার্চ এপ্রিলে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এবারও দেশব্যাপী ধাপে ধাপে ভোট হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। দেশে মোট পৌরসভা ৩২৮টি আর নির্বাচন উপযোগী পৌরসভা প্রায় ২৫০র মতো। সবশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর দেশের ২34টি পৌরসভায় ভোট গ্রহণ হয়। বেশিরভাগ পৌরসভায় ২০১৬ সালের জানুয়ারিতে শপথ নেন মেয়র ও কাউন্সিলররা এবং ফেব্রুয়ারিতে প্রথম সভা অনুষ্ঠিত হয়। আগামী ফেব্রুয়ারিতে বেশিরভাগ পৌরসভার মেয়াদ শেষ হচ্ছে। যেসব পৌরসভার মেয়াদ শেষ হতে যাচ্ছে সেগুলোই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ভোট গ্রহণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মেয়াদ ৫ বছর, তো সেটারও কমিশন অলরেডি সিদ্ধান্ত দিয়েছে। সেগুলো নির্বাচন যথাসময় হবে এবং মোটামুটি নভেম্বর ডিসেম্বরে না হলে ডিসেম্বর জানুয়ারির দিকে হবে। এবারও দেশব্যাপী ইউনিয়ন পরিষদে ধাপে ধাপে ভোট করার চিন্তা। ২০১৬ সালে মোট ৬ ধাপে ৪,২৭৯ ইউনিয়নে ভোট আয়োজন করেছিল নির্বাচন কমিশন। আইন অনুযায়ী আগামী বছরের ২১ মার্চের মধ্যে প্রথম ধাপের নির্বাচন করতে হবে কমিশনকে। এটা অলরেডি আমাদের কমিশন তারা সবাই বসে সিদ্ধান্ত নিয়েছেন এবং এই ব্যাপারে আমাদের কোন ইউনিয়ন পরিষদের মেয়াদ কখন, তার প্রথম শপথ নিয়েছিলেন, সমস্ত তালিকা করা হচ্ছে। নভেম্বর থেকে যত নির্বাচন ডিউ হবে সব নির্বাচন যথাসময়ে হবে। নির্বাচন ধাপে ধাপেই হবে, কারণ একসাথে তো করা সম্ভব না। সচিব জানান, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট পেপার ছাড়াও কিছু কিছু জায়গায় ইভিএম এ নির্বাচন হবে। নির্বাচন কমিশনের যেটা হলো সিদ্ধান্ত হলো যে সর্বোচ্চ ব্যবহার করবে, অর্থাৎ যত ইভিএম আছে এবং যত প্রশিক্ষণ দিয়ে আমাদের যে বাজেট আছে সেই বাজেটের মধ্যে থেকে এর সর্বোচ্চ ব্যবহার যতখানি করা যায় তা করার চেষ্টা করবেন। যেসব নির্বাচন স্থগিত আছে অচিরেই তফসিল ঘোষণা করে ভোটের তারিখ দেয়া হবে বলে জানান নির্বাচন কমিশনের সচিব। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। ক্ষমতা ও টাকার জোরে মামলার এজাহার পাল্টে ফেলেছে গাজীপুরের অবৈধ গ্যাস সংযোগ প্রদানের মূল হোতা। আর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেয়া গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা। গাজীপুর তিতাসের সহকারী ব্যবস্থাপক ও প্রকৌশলী সুরুজ আলম জানিয়েছেন, স্থানীয় থানা প্রশাসনের হস্তক্ষেপে দফায় দফায় এজাহার পরিবর্তন করা হয়েছে। গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে তালুকদার বিপ্লবের অনুসন্ধানী প্রতিবেদন। সমগ্র গাজীপুর জুড়ে ১৬৪টি এলাকায় অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত করেছে গাজীপুর তিতাস কর্তৃপক্ষ। অনুসন্ধান বলছে, গাজীপুরের মধ্যে সবচেয়ে বেশি অবৈধ গ্যাস সংযোগ রয়েছে গাজীপুর সদর, জয়দেবপুর, হোতাপাড়া, গাছা, বাসন এবং শ্রীপুর থানা এলাকায়। সমগ্র গাজীপুর জুড়ে এমন অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অফিস খুলে বসেছে তিতাসের কালো তালিকাভুক্ত ঠিকাদার সোলাইমান ভূঁইয়া ও তার ছেলে ফয়েজ ভূঁইয়া এবং শরীফ হোসেন ও তার ভাই আলমগীর সহ অনেকে।
এই যে দেখছি সকালে দেখছি এইরকম লাইনটা নিচ্ছে। আপনাদের লাইনগুলো দিয়েছে কি? ঠিকাদার কিছু সোলার মুন্সি বই ওনার কাছে আছে, না ছেলে যে আছে, হ্যাঁ ওনার কাছে আছে। জি, অবৈধ গ্যাসই তো চলতেছে, বৈধ গ্যাস আছে। নিউজ 24-এর তথ্যে রোববার গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট ও তিতাস কর্তৃপক্ষের অভিযানে আটক করা হয় সুলেমান ভুইয়ার ছেলে ফয়েজ ভুইয়া ও শরীফ হোসেনের ভাই আলমগীরকে। গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং গাছা থানার পুলিশের উপস্থিতিতে এ সময় আলামত হিসেবে জব্দ করা হয় তিতাসের লোগোযুক্ত প্রায় 10,000 ফাইল, গ্যাস সংযোগের আবেদন, বিভিন্ন সরকারি কর্মকর্তা, থানা ও কাউন্সিলরদের নামের নকল সিল, মদের বোতল ও যৌন উত্তেজক স্প্রে ও ট্যাবলেট, গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেক বই। এখানে প্রচুর পরিমাণে বিপুল পরিমাণে তিতাস গ্যাসের কাগজপত্র পাওয়া যায়, যাদেরকে অবৈধ সংযোগ দেওয়ার জন্য যাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ফর্মপত্র কালেকশন করা হয়েছিল। কিন্তু ওই রাতেই দফায় দফায় পরিবর্তন করা হয় মামলার এজাহার। সবশেষে মামলার এজাহার থেকে গুরুত্বপূর্ণ তথ্য বাদ দিয়ে একটি সাধারণ মামলা করে গাজীপুরের তিতাসের ব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম। কেন আপনি ব্যাপারটা বুঝতে পারতেছেন না, আমাদেরকে প্রায় 4.5 ঘন্টার মতো বসায় রাখে কাজগুলো করানো হয়েছে। মিনিমাম মনে করেন 10 বার কালেকশন করছে। আমরা ওই যে ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী ওনাদেরকে বিবাদী করে থানায় তো মামলা করা হয়েছে। হ্যাঁ, আমরা তো রাত 1টা পর্যন্ত থানায় ছিলাম। এই নিয়ে টেলিফোনে ক্ষোভ প্রকাশ করেন অভিযানে নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট। যে 12-র 1 ধারায় দিয়েছে এবং 19 ধারায় দিয়েছে। 12-র 1 ধারা এবং 19 ধারা দুইটাই হচ্ছে জামিনযোগ্য ধারা, এবং যেটা হওয়া দরকার ছিল এবং এটা তিতাসের লোক কেন বোঝেনি বা তারা কেন করেনি সেটা আমি জানি না। এটা কিন্তু একটা জালিয়াতি, তাই না বিষয়টা? তো মামলাটা হওয়া উচিত ছিল যে গ্যাসের মামলা তো থাকবে, ওই ধারাটার সাথে জালিয়াতি থাকা দরকার ছিল। এমনকি মামলার এজাহারে প্রধান দুই আসামি সুলেমান ভুইয়া এবং শরীফুল ইসলামকে 2 এবং 4 নম্বর আসামি করা হয় এবং আটক হওয়া ফয়েজ ভুইয়া এবং আলমগীরকে আলাদা আলাদা অফিস থেকে আটক করা হলেও এজাহারে তা উল্লেখ হয়নি। তালুকদার বিপ্লব, নিউজ 24, বোর্ডবাজার, গাজীপুর। লাগামহীন পেঁয়াজের বাজারে গুজব, আতঙ্ক আর দাম বাড়ানোর প্রতিযোগিতা। রাজধানীর কোনো কোনো বাজারে ঘন্টার ব্যবধানে দাম পাল্টেছে। 60 টাকা কেজি বিক্রি হওয়া পেঁয়াজ ছুঁয়েছে শতকের ঘর। কার্বন বাজারে ভোক্তা অধিকারের অভিযানের পর অনেক ব্যবসায়ী বন্ধ করে দেন পেঁয়াজ বিক্রি। অসৎ ব্যবসায়ীদের কারসাজি আর সিন্ডিকেটের কারণেই বাজারে এমন নৈরাজ্য বলে অভিযোগ ভোক্তা সংগঠন ক্যাবের। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। সোমবার আন্তর্জাতিক বাজারে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয় ভারত। মুহূর্তেই এর প্রভাব ছড়িয়ে পড়ে বাংলাদেশের বাজারে। একদিন আগেও রাজধানীর কারওয়ান বাজারে ভারতীয় পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছিল 42 টাকা কেজি, আর দেশি পেঁয়াজ 60 টাকায়। মঙ্গলবার বেলা 11টা রাতারাতি পাল্টে যায় সে চিত্র। কেজি প্রতি 20 টাকা বাড়িয়ে দেশি পেঁয়াজ বিক্রি হয় 80 টাকায়। দুপুর 12টার পর তা 90 টাকা এবং দুপুর 2টার পর থেকে তা হয়ে যায় 100 টাকা। জানিয়ে তীব্র ক্ষোভ জানান ব্যবসায়ীদের কাছে অসহায় ও জিম্মি ক্রেতারা। মধ্যস্বত্বভোগী এরা এই মুহূর্তে পেঁয়াজের দাম প্রতি কেজিতে প্রায় 30 টাকা বাড়ায় দিচ্ছে। যদি আমরা 1 কেজি পেঁয়াজ কিনি 100 টাকা দিয়া, তাহলে আমরা কিভাবে অন্য বাজার করে খাবো? আড়তদারদের কাছে এ নিয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। পরিস্থিতি এমন যেন ভারতীয় পেঁয়াজের রপ্তানি বন্ধের সুযোগের অপেক্ষায় ছিলেন ব্যবসায়ীরা। ভারত পেঁয়াজ দিব না, তাহলে পেঁয়াজ এবার 200 টাকা দিব না। এরা আরো দাম বাড়িয়ে গেছে। ফোনের যোগ ফোনে যা কিছু আছে এরা বাড়াই বেচছে। এটা তো পার্টির মাল, পার্টি আপনার বিক্রি করতে হবে না। আপনার পার্টি ভারত থেকে বন্ধ হয়ে গেছে, দেশি পেঁয়াজ কিনে দিছে, আমার পেঁয়াজ বেচেন না, 100 টাকা কিছু বেচেন না, এইভাবে কথা বলে। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে অভিযানে আসে ভোক্তা অধিদপ্তর। কারওয়ান বাজারে এদিন বাড়তি দাম ও মূল্য তালিকা না থাকার অভিযোগে জরিমানা করেন 3টি আড়তে। যারা ব্যবসায়ী তাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের ব্যবধান কতটুকু এগুলো আমরা পর্যবেক্ষণ করছি। কেউ যদি ক্রয় রসিদ সংরক্ষণ না করে অথবা মূল্য তালিকা যদি ঠিকমতো না রাখে, ক্রয় রসিদ এবং মূল্য তালিকার যদি গড়মিল থাকে, তখন আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, পেঁয়াজের বাজারে এমন নৈরাজ্যের জন্য দায়ী অসাধু ব্যবসায়ী এবং সিন্ডিকেট। বাজার কমিটি যারা আছে এবং সরকারের যে আছে, আমি মনে করি যে সরকারের এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার। কারণ বাজারে টেলিফোনে শুধু যা মোবাইল ফোনে জানতে পারছে যে বাজারে রপ্তানিকে বন্ধ করছে, আর মানে এই না যে এখানে মূল্য বৃদ্ধি করা হতে। ভারতীয় পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পর তুরস্ক, চীন সহ অন্যান্য দেশও টন প্রতি পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়েছে প্রায় $200। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম ও ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু ও খায়রুজ্জামান সোহাগ। শুরুতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ভারতে বিকল্প হিসেবে কোন কোন দেশ থেকে পেঁয়াজ আমদানির চেষ্টা করছেন ব্যবসায়ীরা, আর
সেই পেঁয়াজ দেশের বাজারে পৌঁছাতে কত সময় লাগতে পারে, কি বলছেন ব্যবসায়ীরা, কি তথ্য আছে সর্বশেষ আপনার কাছে আমাদের জানাবেন। ধন্যবাদ আকাশ। আমি আছি চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকায়। এখানকার ব্যবসায়ীরা যেটা বলছেন, তারা ভারত ছাড়া বিকল্প দেশ থেকে তারা পেঁয়াজ আমদানির জন্য কিন্তু এরই মধ্যে প্রস্তুতি গ্রহণ করেছেন। আমার সাথে একজন আড়তদার রয়েছেন, তার সাথে কথা বলতে চাই এবং তিনি আমাদেরকে বিস্তারিত জানাবেন বিকল্প বাজার হিসেবে কোন কোন বাজার থেকে আপনারা পেঁয়াজ সরবরাহ করতে যাচ্ছেন, কতটা সাড়া পেয়েছেন এবং কখন নাগাদ এই পেঁয়াজ পৌঁছাবে বলে মনে করছেন। আমরা তো সব সময় ভারত পেঁয়াজ আমদানিতে ভারত নির্ভরশীল, হঠাৎ করে ভারত থেকে পেঁয়াজ রপ্তানি যখন বন্ধ করে দিয়েছে, আমাদের তো বিকল্প ব্যবস্থা আছে। ইনশাল্লাহ আগামী সপ্তাহ 10 দিনের ভিতরে মিশর, পাকিস্তান, বার্মা, থাইল্যান্ড, হল্যান্ড, চীন এইসব দেশ থেকে ইনশাল্লাহ পেঁয়াজ চলে আসবে। হয়তো সপ্তাহ 10 দিন সময় লাগতে পারে, ইনশাল্লাহ বাজারটাই নর্মালি চলে আসবে, আমাদের অতিরিক্ত বাজারের চাপ থাকবে না। 2-1 দিন হয়তো একটু আমাদের অপেক্ষা করতে হবে, পেঁয়াজের ঊর্ধ্বগতি এই জন্য এইটার উপর নির্ভর করতে হবে। এখন যে দাম বেড়েছে, সে দাম নিয়ন্ত্রণ রাখতে আপনারা কোনো উদ্যোগ গ্রহণ করেছেন কিনা? দাম নিয়ন্ত্রণ করতে উদ্যোগ গ্রহণ করতে হলে আমাদের ওই অন্যান্য দেশ থেকে, বিকল্প দেশ থেকে আসতে হবে। বার্মা থেকে, চীন থেকে, জাপান থেকে, হল্যান্ড থেকে, পাকিস্তান থেকে আমদানিটা চলে আসলেই বিকল্প ব্যবস্থা হবে। নইলে 2-1 দিন একটু অপেক্ষা করতে হবে, সপ্তাহে 10 দিন অপেক্ষা করতে হবে। ধন্যবাদ আপনাকে। আকাশ শুনছিলেন, তিনি জানাচ্ছিলেন বিকল্প দেশ থেকে যদি পেঁয়াজ আমদানি করা শুরু হয় তাহলে হয়তো বাজার নিয়ন্ত্রণ করা যাবে। তবে 15 থেকে 20 দিন পর্যন্ত কিন্তু পেঁয়াজের বাজার অস্থির থাকবে এমনটা জানিয়েছেন। দাম নিয়ন্ত্রণেও তারা কিন্তু হিমশিম খাচ্ছেন, যেহেতু চাহিদা বেড়ে গেছে। গ্রাহকের চাহিদা বেড়ে যাওয়ার কারণে আসলে দামটা তারা আগের মতো রাখতে পারছে না। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছে স্টুডিওতে আকাশ। মুমু, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুমু। এবার ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ফরিদপুরের হাটে পেঁয়াজের সরবরাহ কেমন দেখছেন এবং দাম কতটা বেড়েছে? ধন্যবাদ আকাশ। আপনি জানেন যে ভারতের পেঁয়াজের আমদানি বন্ধের ঘোষণার পর থেকেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন পেঁয়াজের বাজার কিন্তু অস্থিতিশীল অবস্থায় হয়ে পড়েছে। ঠিক তেমনটাই কিন্তু চিত্র ফরিদপুরে পেঁয়াজের বাজারও কিন্তু অস্থিতিশীল অবস্থায় হয়ে রয়েছে। আপনাকে যদি বলি, গত 48 ঘন্টার ব্যবধানে ফরিদপুরে পেঁয়াজ কিন্তু 30 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। যেহেতু গত রোববারে যদি আপনাকে বলি যে পেঁয়াজের খবর, সেখানে কিন্তু ফরিদপুরে 50 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে, কিন্তু আজকে বুধবারেই সেটা দেখা যাচ্ছে যে 80 টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে এই হাটগুলোতে, যার ফলে ফরিদপুরে কিন্তু খুব অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে, যেটা কিন্তু খুবই কষ্টদায়ক। কেননা ফরিদপুর কিন্তু পেঁয়াজ উৎপাদনের দ্বিতীয় শীর্ষ অবস্থান করছে এবং ফরিদপুরের যে চাহিদাটা এই দেশীয় পেঁয়াজ দিয়ে কিন্তু চাহিদাটা মেটানো হয়। এখনো কিন্তু ফরিদপুরের বাজারে দেশি পেঁয়াজের চাহিদা রয়েছে, সরবরাহ রয়েছে, তারপরেও কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে, যার ফলে কিন্তু সাধারণ ভোক্তা যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই হতাশা অবস্থায় রয়েছে। কেননা এই যদি প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তাহলে কিন্তু এই ঊর্ধ্বমুখী হবে না, এমনটাই জানিয়েছেন। তো এই বিষয়ে কথা বলেছিলাম জেলা কৃষি কর্মকর্তাদের সঙ্গে। তারা যেমনটি জানিয়েছেন, এখনো কিন্তু কৃষকদের ঘরে 1,20,000 মেট্রিক টন পেঁয়াজ কিন্তু মজুদ রয়েছে। এই মজুদটা যদি কৃষকরা যদি এখনই বাজারে ছেড়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আগামী 5 মাস পর্যন্ত কিন্তু পেঁয়াজের দাম বাড়বে না, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এবং যারা কৃষক রয়েছে তারাও কিন্তু এই মূল্য বৃদ্ধির ক্ষেত্রে, অধিক মুনাফার ক্ষেত্রেই কিন্তু এই সিন্ডিকেটটা তৈরি করেছেন, যার ফলে কিন্তু পেঁয়াজের বাজারটা কিন্তু অনেকটাই অস্থিতিশীল অবস্থায় হয়ে রয়েছে। তো এটা যদি খুব দ্রুতই মনিটরিং এর ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের বাজার আবারও স্থিতিশীল অবস্থায় চলে আসবে মনে করছেন সংশ্লিষ্ট। তো এই ছিল আমার কাছে পেঁয়াজের বাজারের সর্বশেষ সংবাদ। চলে যাবো স্টুডিওতে আপনার কাছে। আকাশ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন ফরিদপুর থেকে সহকর্মী সোহাগ। স্বাভাবিক অবস্থায় ফিরছে ট্রেন। আজ থেকে শতভাগ টিকিট বিক্রি শুরু করেছে রেল বিভাগ। সেই সাথে সব সিটে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। বিস্তারিত জানাতে রাজধানীর বিমানবন্দর স্টেশন ও রংপুর স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার ও রেজাউল করিম মানিক। শুরুতে এই বিমানবন্দর স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, প্রায় 6 মাস পর স্বাভাবিক গতি ফিরে পেল ট্রেন। আমরা জানি বিধিনিষেধ থাকছে না, কি বলছেন যাত্রী এবং স্টেশন কর্মকর্তারা?
ধন্যবাদ আকাশ। আকাশ, প্রায় 6 মাস পর আপনি বলছিলেন যে স্বাভাবিকভাবে চলাচল শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ের যে ট্রেন। তো আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যে বিমানবন্দর স্টেশনে রয়েছি, সেই বিমানবন্দর স্টেশনে অসংখ্য যাত্রীরা কিন্তু অপেক্ষা করছেন যে এই ট্রেনের জন্য। এই করোনাকালীন সময়ে আমরা দেখেছি যে স্বাস্থ্যবিধির যে নির্দেশনা ছিল, সেই নির্দেশনা অনুযায়ী যারা যাত্রী তাদেরকে সতর্কতা হিসেবেই কিন্তু 2টি সিটের মধ্যে একটি সিটে একটি আসনেই যাত্রীরা যাওয়া আসা করতো, এবং সেই বিষয়গুলো বিবেচনা করে কিন্তু এই 6 মাস বন্ধ ছিল বিভিন্ন গণপরিবহন, এবং সেই সাথে এই রেলওয়ের বিষয়গুলো কিন্তু এসেছিল যে কেউ যেন করোনার যে নির্দেশনা, স্বাস্থ্যবিধির যে নির্দেশনা, সেই নির্দেশনাগুলো যেন যাত্রীরা মেনে চলে, এবং রেলওয়ের যারা কর্তৃপক্ষ তারাও যেন সেই বিষয়গুলোকে পালন করে। এই বিষয়গুলো মাথায় নিয়ে কিন্তু এক ধরনের যাত্রীদের মধ্যে সতর্কতা ছিল। তো এই বিষয়গুলো কিন্তু এখন অনেকটাই শিথিল হয়ে গেছে, কারণ করোনার যে বিষয়টি ছিল যে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং যেভাবে গুরুত্ব দেওয়া হতো, সেই বিষয়টা কিন্তু এখন অনেকটাই খুবই হালকা হওয়ার কারণেই দেখা দিয়েছে যে এই 2 সিটে এখন 2 জন যাত্রী তারা যাতায়াত করতে পারবেন। এবং যাত্রীদের মধ্যে যে একটি বিষয় ছিল যে এক পরিবারের যদি একাধিক সদস্য থাকতো তারা কিন্তু বিভিন্ন সিটেই বসতো, কিন্তু এখন এই বিষয়টি শুরু হওয়াতে পাশাপাশি এই তাদের যারা একই পরিবারের সদস্যরা রয়েছেন তারা যেতে পারবেন। তো এখানে অপেক্ষমান অনেক যাত্রীরা রয়েছেন, তাদের কাছে একটু জানতে চাইবো যে আসলে এই দীর্ঘ 6 মাস বন্ধ ছিল এই করোনাকালীন সময়তে যে এই যাত্রীরা একটি আসনে বসতো, 2টি আসনের পরিবর্তে আজ থেকে শুরু হচ্ছে। তো এই ব্যাপারটা আসলে আপনারা কিভাবে দেখছেন? আজ থেকে কি পুরোপুরি সবাই সব আসনে বসবে? ব্যাপারটা তো আসলে এরকম হলে একটু রিস্ক আছে, তো এখন মানুষের প্রয়োজনে হয়তো যাইতে হচ্ছে, ছাড়তে হচ্ছে। এই যাত্রী সাধারণ বলছিলেন যে আসলে ঝুঁকি কিন্তু থেকে যায়, কিন্তু তারপরেও একটি সচল অবস্থা আবার পুনরায় যেন ফিরে আসে এবং স্বাস্থ্যবিধিও যেন মেনে চলে, সেই বিষয়গুলো কিন্তু মেনে চলেই কিন্তু আসলে এই ট্রেনের যে স্বাভাবিক চলাচল সেই বিষয়টা আবার শুরু হচ্ছে। এবং যাত্রীরাও বলছেন যে আসলে তারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং ঝুঁকিও যদি থাকে তারপরেও তারা অনেকটা সতর্ক থেকেই এই বিষয়গুলো নির্দেশনাগুলো মেনে চলবেন। তো এই বিমানবন্দর স্টেশন থেকে এই ছিল আমাদের সর্বশেষ খবর। আকাশ। আলী, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যাচ্ছি রংপুর স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাল করিম মানিক, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সব সিটে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে, কি বলছে যাত্রী এবং স্টেশন কর্মকর্তারা? সরজমিন ঘুরে কি দেখতে পাচ্ছেন আপনি আমাদের জানাবেন। আকাশ, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ 6 মাস পরে আজ থেকে ট্রেনের স্বাভাবিকভাবে চলাচল শুরু করছে ট্রেন। ইতিমধ্যে রংপুর অঞ্চলের অর্থাৎ লালমনিরহাট রেল বিভাগের আওতাধীন যে ট্রেনগুলো রয়েছে এই ট্রেনগুলোতে আমরা সকালে খোঁজখবর নিয়েছি যে সবগুলো সিটেই কিন্তু যাত্রী নিয়ে রওনা হয়েছে। লালমনি এক্সপ্রেস সকাল 10টা 20-এ আমরা খবর নিয়েছি। আমরা কথা বলেছি লালমনিরহাট রেলওয়ে বিভাগের যিনি বিভাগীয় ম্যানেজার রয়েছে তাপস কুমার দাস, তিনি বলেছেন যে আসলে এই পরিস্থিতিতে আসলে স্বাস্থ্যসেবা যে বিষয়টি এটি কিন্তু ধরে রাখাটা অনেকটাই কষ্টসাধ্য হয়ে উঠবে। কারণটা হচ্ছে যে ট্রেনের কিন্তু নিম্নবিত্ত থেকে শুরু করে অসচেতন লোকের চলাচলটাই কিন্তু সাধারণত বেশি হয়ে থাকে। এই অবস্থায় করোনার প্রভাব কিন্তু বাড়তে পারে বলে কিন্তু সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। আর একটা বিষয় বলে রাখি, যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে 2টি সিটের ভাড়া যখন একজন ব্যবহার করতো ওই সময় কিন্তু ভাড়াটা কিন্তু বেশি ছিল। অনেকের কিন্তু এই চলাচলের জন্য কিন্তু তাদের অনেক অসুবিধার মধ্যে তারা পড়তে হয়েছিল, অর্থাৎ বেশি টাকা গোনার কারণেই কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে নাগালের বাইরে ছিল কিন্তু টিকিট। তবে আজকের থেকে কিন্তু যাত্রীরা অনেকটাই খুশি রয়েছে। তারা বলছে যে এই অর্থাৎ একটি সিটের জন্য একজন মাত্র যাত্রী যেহেতু যাতায়াত করতে পারবে সেক্ষেত্রে টাকাটা কিন্তু কম লাগবে। এটি কিন্তু স্বস্তির বিষয় হলেও কিন্তু যেহেতু ভয়াবহ করোনার থাবা কিন্তু বিরাজ করছে, এই করোনার থাবায় কিন্তু কি অবস্থা বিরাজ করতে পারে, করোনা আরও ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রেলওয়ে কর্তৃপক্ষ এবং যাত্রীরা সচেতন মহলরা মনে করছে। তো রংপুর রেলওয়ে স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছে আকাশ আপনার কাছে স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মানিক।
এবং ঢাকা থেকে যুক্ত ছিলেন আলী তালুকদার। তারা জানাচ্ছিলেন ট্রেনের স্বাভাবিকভাবে শুরু হয়ে গেছে চলাচল, সেই ব্যাপারে বিস্তারিত। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার আমাদের বিশেষ ধারাবাহিক খাদ্যে ভেজাল। আপনি যে কেক খাচ্ছেন তা রাসায়নিক কেমিক্যাল হাইড্রোজ দিয়ে তৈরি নয় তো? আর চায়ের সঙ্গে ভিজে যে বিস্কিট খান তা উৎপত্তি কোথায় জানেন কি? রাজধানীর বেশ কয়েকটি বেকারিতে রং আর রাসায়নিক কেমিক্যালই তৈরি হচ্ছে, বেশিরভাগই বেকারি পণ্য। আসাদুজ্জামান কানুনের তোলা ছবিতে বাকিটা দেখুন ফখরুল ইসলামের অনুসন্ধানে। কেক, বিস্কিট কিংবা রুটি অনেকের কাছে বেশ প্রিয়, কিন্তু এসব তৈরির অবস্থা কিংবা পরিবেশ অনেকের কাছেই অজানা। কামরাঙ্গীরচরের মাশাল্লাহ বেকারি, সারি সারি সাজানো কেক কিছু আগেই বানিয়ে নোংরা মেঝেতে রাখা হয়েছে খোলামেলা। একটু ভেতরে ঢুকতেই বেরিয়ে আসে এই কেক তৈরির আসল রহস্য। বিপজ্জনক রাসায়নিক হাইড্রোস না দিলে নাকি কেক চমকপ্রদই হয় না, আবার নানা রকম রুটিতেও নাকি ব্যবহার হয় এই হাইড্রোস। এটা কি জিনিস? এটা হাইড্রোস। হাইড্রোসটা যে রুটিতে এবং কেকে ব্যবহার করা হয় আর কি। এই যে হাইড্রোস কি ব্যবহার করা ঠিক আছে? না, হাইড্রোস আসলে ব্যবহার করা ঠিক না। যে সফট এবং বা ইয়ে থাকার পরিপ্রেক্ষিতে যাই দেখা গেছে জিনিসটা ব্যবহার করতে হয় আর কি। কেক বিস্কিট বানানোর জায়গাটাও যেন ময়লা আবর্জনার বাঘার, আর পচে যাওয়া আটা দিয়েই তৈরি করছে কেক বিস্কিট। সাথে আরও মেলে অনুমোদনহীন রং ও কেমিক্যালের অস্তিত্ব। কোনাপাড়ার এই কারখানায় সামনের শোরুমটা বেশ ফিটফাট, তবে তার ভেতরটা একেবারেই যাচ্ছে তাই। বাথরুম ও ড্রেনের পাশেই তৈরি হচ্ছে বেকারি পণ্য। করাতের কাটাকাটিতে বের হচ্ছে বিস্কিটের পিস। মেয়াদ উত্তীর্ণ আটা দিয়ে আপনারা যে বানাচ্ছেন এটাই ভালো? এটা আনছো মাহাজন, এটা মাহাজনে হেগোর সাথে এরা জানে। আমি তো দেখিনি এটা মেয়াদ আছে না আছে, ওটা তো আমার এখন দেখি না। ওটা তো কাজ করবো রাত্রে। নোংরা পরিবেশ তো ভাই নিচে তো থাকবোই। আর এইসব আবার তৈরি হয় কেমিক্যালে। কারখানার আরো ভেতরে ভাজা হচ্ছে ডাবলি বুট, পরে খোলা হাতে চলছে প্যাকেটজাত। বেকারির মধ্যে পোকামাকড় আর গন্ধে ঠাসা মেঝেতে রাখা হয়েছে এসব তৈরি পণ্য। হাইড্রোক্স, এটা ঠিক আমাদের আপনারা যে তথ্যটা পেয়েছেন আমরা এখন জানতে পারলাম, আমরা জরিমানা করেছি। তারপরে যদি আবার কেউ একই জিনিস করে আমরা তার বিরুদ্ধে জেল সহ কারখানা বন্ধ সহ আরও যে সব কঠিন পদক্ষেপগুলো আছে সেগুলো আমরা নেব। কেমিক্যালের বিষে তৈরি এসব বেকারি পণ্য মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলে বরাবরই বলে আসছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দুধ চায় ভিজিয়ে নোনতা বিস্কুট খাচ্ছেন কেক, ভাবছেন মানসম্মত কোনো কারখানায় স্বাস্থ্যসম্মতভাবে তৈরি হচ্ছে? দেশের বেশিরভাগ এসব বেকারি পণ্যই তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে নানা বিষাক্ত কেমিক্যালে। ফখরুল ইসলাম, নিউজ 24, কামরাঙ্গীরচর, ঢাকা। টানা লোকসানের মুখে দেশের চিনি কলগুলো অবশ্যই বন্ধ করে দেওয়া হতে পারে। এর মধ্যে সব চিনি কলে চিঠি পাঠিয়ে স্থাবর অস্থাবর সম্পত্তি, লাভ লোকসান ও শ্রমিক কর্মচারীদের পাওনার হিসাব চেয়েছে বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশন। এতে দুশ্চিন্তা পড়েছেন শ্রমিক ও কর্মচারীরা। রাজশাহী থেকে কাজী সাহেদের প্রতিবেদন। দেশের সরকারি চিনি কলগুলো প্রতি বছরই লোকসান গুনছে। আসছে দিনগুলোতে চিনি বিক্রি করে লাভ হবে আপাতত এমন আশাও নেই। তাই চিনি কলগুলোতে লোকসানের দায় এড়াতে বন্ধের কথা ভাবা হচ্ছে। গেল 10 সেপ্টেম্বর বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের এক অফিস আদেশে দেশের সব চিনি কলের 11টি বিষয়ের হিসাব চাওয়া হয়েছে। মিলগুলো তো আপনার অনবরত কোনো মিলতেই একমাত্র পেরু কোম্পানি ছাড়া কোনো মিলেই এই যে অবস্থা মুখ দেখতে পারে নাই আর কি। তো সরকারও তো আর কত ইয়া করবে। শ্রমিক কর্মচারীরা জানান অন্তত 3 মাস ধরে বেতন নেই চিনি কলগুলোতে। 2015 সালের মজুরি কাঠামো অনুযায়ী তাদের এরিয়ার বিল বকেয়া কয়েক কোটি টাকা। এখন নতুন করে মিল বন্ধের সংখ্যা ভাবিয়ে তুলেছে তাদের। এমন পরিস্থিতিতে এরই মধ্যে সারা দেশের চিনি কলগুলোর শ্রমিক কর্মচারী নেতারা ঢাকায় গিয়ে বৈঠক করেছেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যানের সঙ্গে। ওই বৈঠকেও কারখানা বন্ধের ইঙ্গিত দেয়া হয়েছে। 4-5টা কি 6-7টা মিল আগামী বা চালাবে, বাদ বাকি ওনার কি হবে না হবে ক্লিয়ার করেনি কথাটা। শুধু বলে যে 4-5টা মিলের সাথে আরো 2টা মিল চালাতে পারে, বাদ বাকি ওনার সরকার কি করবে কোনো ডিসিশন এখন নেয় সরকারের ব্যাপার। এটা তো টেনশনের লোকজন তো সবাই আমাদের ফ্যামিলিগত বা আদার সাইড চাষি,
তারপরে মিলের সাথে যারা জড়িত তারা তো সবাই টেনশনে আছে। চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও এ নিয়ে আপাতত কথা বলার মতো কিছু নেই বলে জানিয়েছেন রাজশাহী চিনি কলের ব্যবস্থাপক। আমিও একটু যোগাযোগ করতেছি, কিন্তু তারা কোনো কিছু বলতে পারতেছে না, বুঝছেন তো, এটা তো আমরা বলতে পারছি না। তবে সরকারের কাছে একটা জানতে চাইছে এই মর্মে আর কি তারা বলতেছে। এখন সেটা বোধহয় সম্ভবত একটা মিটিং হওয়া কথা, দুই একের মধ্যে হওয়া কথা আছে। বাংলাদেশ ট্যারিফ কমিশনের সমীক্ষা অনুযায়ী সরকারি চিনি কলগুলোতে প্রতি কেজি চিনি উৎপাদনে খরচ হয় 88 টাকা, তবে তা বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা দরে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, টানা লোকসানের প্রেক্ষিতে চিনির কলগুলো বন্ধ করে দেওয়ার যে ইঙ্গিত দেওয়া হয়েছে সে বিষয়ে কর্মকর্তা কর্মচারীদের বক্তব্য কি আমাদের জানাবেন? শুভ সকাল আকাশ। খাদ্য চিনি শিল্প কর্পোরেশন যে 11টি তথ্য চেয়ে বিভিন্ন চিনি কলগুলিতে চিঠি দিয়েছে, এর ফলে শ্রমিক কর্মচারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে যে এর ফলে হয়তো চিনি কলগুলো বন্ধ করে দেওয়া হতে পারে। এ নিয়ে কিন্তু যারা শঙ্কায় আছেন আমরা একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন রাজশাহী চিনি কল কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুমতাজ আলী। মুমতাজ আলী, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আমরা দেখলাম যে 11টি বিভিন্ন তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে, তারপরে আপনারা কি প্রতিক্রিয়া, আপনারা কি ভাবছেন? আপনি তো একটা মিটিংয়ে ছিলেনও চেয়ারম্যানের সঙ্গে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হলো ঢাকা হেড অফিস থেকে আমরা শুনছি যে 5টা মিল রাখবে আর বাদবাকি মিলগুলো বন্ধ করে দেবে এই চেয়ারম্যান মহোদয়। কিন্তু এই কথা শুনে শ্রমিক কর্ম সবাই হতাশায় দিন কাটছে এবং আমাদের মিলে কিছুদিন আগে তথ্য আছে 15টা মিলেরই হিসাব নিকাশ দেওয়ার জন্য, এবং এটা জনগণ বা শ্রমিক বা হলো চাষিরা খুব হতাশায় দিন কাটাচ্ছে। আপনারা এখন তাহলে কি করতে চান, মানে আপনাদের প্রত্যাশাটা কি? যেহেতু মিল তো লোকসান হচ্ছে, সরকার তো লোকসান দিয়ে মিল চালাতে চান না, তাহলে আপনাদেরও তো একটি দায়িত্ব আছে, সেটাতে কি করতে চাচ্ছেন আপনারা? রাজশাহী সুগার মিলের চিনিগুলার মান ভালো, এটা যদি প্রধানমন্ত্রী নিজে চোখে বা নিজে একটু সুদৃষ্টি দেয় যে আমাদের চিনি কলগুলা ভালো চলবে, এবং আমাদের যে শ্রমিক কর্মচারী 3 মাস হলে বেতন পায় না, সে অনেক বাচ্চা ছেলে মেয়ে অনাহারে জীবনযাপন করছে, এটা যদি প্রধানমন্ত্রী আমাদেরকে একটু সুদৃষ্টি নজর দেয়, এটা মিলটিকে চালু থাকবে। ধন্যবাদ মুমতাজ আলী আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আকাশ, আমরা কথা বলছিলাম রাজশাহী কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুমতাজ আলীর সঙ্গে। তিনি যেটি বলছিলেন যে এই চিনি কলের যে চিনির মান সেটি অনেক ভালো, এটিকে লাভজনক করে চালানো যেতে পারে সরকার যদি উদ্যোগ গ্রহণ করে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আকাশ, ফিরছি স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী শাহেদ। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। পিরোজপুরে দিন দিন ভাসমান পদ্ধতিতে সবজি চাষের জনপ্রিয়তা বাড়ছে কৃষকের সংখ্যা। তবে জমির লিজ ও উপকরণ ব্যয় বাড়ায় চাষিরা আগের লাভ করতে পারছে না। এমনকি সম্ভাবনাময় এই কৃষি ক্ষেত্রে মিলছে না কোনো সরকারি সহযোগিতা। তবে আয় বৃদ্ধি ও ভাসমান চাষ পদ্ধতির উন্নয়নের জন্য চাষিদের প্রশিক্ষণের কথা বলছে কৃষি বিভাগ। দর্শক, ছিল এখনকার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।